শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো আপনাদের জানিয়ে থাকি। দর্শক, চলুন জেনে নিই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে রয়েছে শুরুতেই দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের যে প্রধান শিরোনামটি করেছে সেটি হচ্ছে লন্ডনে ভরসার দুই হাতে দেশ। দর্শক, আমরা যেটা দেখেছি যে লন্ডনে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই দ্বিপাক্ষিক বৈঠকে আমরা দেখেছি যে দুই নেতা কথা বলেছেন এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। যে কথাটি হয়েছে যে নির্বাচন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলে বলেছিলেন জাতীয় নির্বাচন হতে পারে। সেই নির্বাচনটিকে তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমান তার কাছে বলেছেন যে এটি যদি রোজার আগে হয় সেটি ভালো হয়। তো সে বিষয়ে কিন্তু কালকে আমরা দেখেছি দুই নেতার কথা হয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ একটি বৈঠক হয়েছে। তো সেই সংক্রান্ত সংবাদটি দৈনিক দেশ রূপান্তরের শুরুতে রয়েছে। ইউনূস তারেক বৈঠক, ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন। জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক মতবিরোধ কেটে গেছে। লন্ডনে ফলপ্রসূ হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক। দুই নেতা 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে বলে সম্মত হয়েছেন। ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর 1টায় তার বাসা থেকে রওনা হন এবং একটি হোটেলে তারা কিন্তু এই বৈঠকটি করেন। সেই সংবাদটি রয়েছে। বন্দর ও করিডোর ইস্যুতে আপত্তি বিএনপির। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন, সংস্কার, বিচার সহ বিভিন্ন বিষয়তে আলোচনা হয়েছে। তো সেখানে কিন্তু বিএনপি বন্দর এবং করিডোর ইস্যুতে তাদের মন্তব্য দিয়েছে এবং এই বৈঠক নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দল। সেই সংবাদটিও এখানে উঠে এসেছে। এছাড়া আজ এই সফর শেষ করে আজ প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন, সেই সংবাদ রয়েছে। এবং আরেকটি দৈনিক দেশ রূপান্তরে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি বেশ উদ্বেগজনক, সেটি হচ্ছে করোনায় কিন্তু গত 24 ঘন্টায় বা গতকাল থেকে তার আগে 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। সেই সংবাদটি এসেছে। দেখা যাচ্ছে হঠাৎ করে আবার করোনার যে সংক্রমণের হার, সেই সংক্রমণের হার বাড়ছে, এটি বেশ উদ্বেগ ছড়াচ্ছে, এই সংবাদ রয়েছে। এছাড়া 4 সীমান্ত পথে 39 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। গতকালও কিন্তু দেখা গেছে যে দেশের 4টি সীমান্তে, সেই সীমান্তগুলো হচ্ছে পঞ্চগড়, নওগাঁ, দিনাজপুর ও ঝিনাইদহ জেলার সীমান্ত দিয়ে 39 জনকে ঠেলে পাঠিয়েছে বাংলাদেশে। এই সংক্রান্ত সংবাদটি রয়েছে। শেখ হাসিনা জয়সহ 222 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 222 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী সোহেল রানা গত বুধবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন, সেই সংবাদ এখানে এসেছে। আরও একটি সংবাদ দেখা যাচ্ছে, চৌধুরী আলমকে উদ্ধারের নামে কোটি টাকা লোপাট, পেছনে ভারতের সংস্থার ইন্ধন। গুমের আদ্যপান্ত জানেন এসআই বিল্লাল ও গাড়ি চালক অসীম। চৌধুরী আলম একজন বিএনপির নেতা ছিলেন। তিনি 2010 সালে তিনি গুমের শিকার হন, সেই সংক্রান্ত সংবাদ এখানে রয়েছে। আরেকটি বড় সংবাদ, সেটি হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাতের সংবাদটিও দেখতে পাচ্ছি দৈনিক দেশ রূপান্তরে বেশ বড় করে এসেছে। মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে তারা 5টি ধাপে ইরানের 8টি শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে। আমরা যেটি দেখেছি গত রাতে কিন্তু ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় তারা কিন্তু হামলা চালিয়েছে, এই খবর আমরা পেয়েছি। এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়বে, বিশ্লেষকরা মত দিচ্ছেন। এই
যুদ্ধের ফলে। দর্শক, আমরা এখন একজন অতিথিকে আমাদের সঙ্গে একটু যুক্ত করে নিতে যাচ্ছি। তিনি হলেন আমাদের এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। রলি, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সকালে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে ইরান এবং ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে। গত রাতেও কিন্তু আমরা খবর পেয়েছি ইরান ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযত করার জন্য। আপনি যথার্থই বলেছেন। অনেকে বলছে ইসরায়েল দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইরানে। সেটি যেমন সত্যি, তেমনি গতকাল রাতে আমরা যেটা দেখতে পেয়েছি, ইরানও কিন্তু ইসরায়েলের প্রতি তাদের দুঃসাহসিক অভিযান পরিচালনা শুরু করেছে। ইসরায়েল তাদের শত প্রতিরোধ ব্যবস্থা থাকার পরেও ইরানের শত শত ড্রোনবাহী যে হামলা চালিয়েছে সেটা অনেকাংশে সফল বলতে হবে, যদি সেটা এখনো চলমান। প্রশ্ন আসতে পারে, ইসরায়েল কোন শক্তিতে বারবার শক্তিধর দেশ ইরান কেন হামলা চালাচ্ছে? এটা যেন সত্যি, তেমন হচ্ছে ইরান এমন একটি দেশ এবং ভৌগোলিকভাবে তাদের অবস্থান এমন শক্তিশালী অবস্থান, যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের আক্রমণ করতে পারে না। তেমন যেরকম আপনারা খেয়াল করেছেন, ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েও কিন্তু সফলতা ওরকম তুলতে পারেনি। তবে এইটা সত্যি যে ইরানের গুরুত্বপূর্ণ 6 জন যে ওদের রেগুলেশন গার্ড যে প্রধান বা আরো যে 5 জন মানে বিজ্ঞানী, তাদেরকে হত্যা করতে পেরেছে। এটা ইসরায়েলের সফলতা বলতে পারেন। পাশাপাশি ইরানের সফলতা এটাও আমরা বলতে পারি, ইরান সাথে সাথে তারা আক্রমণ চালিয়েছে এবং তাদের আক্রমণ বলা হচ্ছে মানে শতভাগ সফল বলা হচ্ছে। এটা গতকাল রাতে থেকে যদিও আক্রমণটা চলছে, রলি, আপনার কাছে একটি জিনিস জানতে চাই যে এই যুদ্ধ আসলে কতটুক স্থায়ী হতে পারে, কতটুকটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে কেমন পড়তে পারে? এটা সত্যি। আপনি যদি খেয়াল করেন, হামলা শুরুর একদিন আগেই কিন্তু যুক্তরাষ্ট্র ইরান বিভিন্ন ইস্যু নিয়ে তাদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকের পরের দিন এর আক্রমণ, সেটা বিশ্লেষকরাই অবাক হচ্ছে। পাশাপাশি যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা এই বিষয়ে কিছু জানেন না। এটা যদিও হাস্যকর বলবো, না জানার কিছুই না। এই ক্ষমতাধর একটি দেশ না জানার কিছুই না, জানে হয়তো তারা বিষয়টি ওরকম গুরুত্ব দেয় না বা এখানে কোনো একটা প্রশ্ন থেকে যেতে পারে। তবে এটা আপনি যেটা বললেন, মানে কেমন প্রভাব পড়তে পারে, এটা অবশ্যই এটা আপনার যদিও একটা বিষয় আপনি খেয়াল করেন, ইতিমধ্যে তেলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটার মধ্যে অন্যতম কারণ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের অন্যতম কারণ। সেটা আরো কোন কোন সমস্যা হতে পারে, মানে আরব বিশ্ব সহ অন্যান্য মানে দেশ বা কান্ট্রি কোন ধরনের সমস্যা পড়তে পারে, সেটা হয়তো আমরা সময়ে বলে দেবে। সেটা যেন আমরা হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারবে। তবে এটা সত্যি, তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এটা মানে এটার ক্ষতি বা এটার মানে সমস্যা সারা ওয়ার্ল্ড খুব সহজেই মানে ভুক্তভোগী হবে, সেটা আমরা বুঝতে পারছি। ডলি, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো যে এই পরিস্থিতিতে এখন মোকাবেলার উপায় কি? যে দুটি শক্তিধর দেশ, আমরা জানি ইসরায়েলেরও কিন্তু প্রযুক্তিগতভাবে তারা বেশ উন্নত, যদিও ইরান কতটুকু উন্নতি করেছে সেটা আমি জানি না। তবে গতকাল তারা যে হামলা চালিয়েছে তাতে তারাও জানান দিয়েছে তারাও বেশ শক্তিশালী যুদ্ধ প্রযুক্তির দিক থেকে। তো এই যুদ্ধ প্রযুক্তির বেশ উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি দেশ যখন জড়িয়ে পড়ে যুদ্ধে, তাদের প্রভাব তো সারা বিশ্বেই পড়বে। তো এই দুই দেশকে এখন আটকানো বা যুদ্ধ থেকে বিরত রাখতে বিশ্বের যে জাতিসংঘ আছে এবং বিশ্বের যে বড় রাষ্ট্রগুলো আছে তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, এটা গতকাল রাতে বাংলাদেশ সময় মধ্যরাতে বলবো, জাতিসংঘ
জরুরি বৈঠক ডেকেছে। সেখানে আপনারা নিশ্চয় জানেন, মানে এই এই জায়গায় রাশিয়া রিপাবলিক অনেক শক্তিশালী একটি দেশ। জাতিসংঘ তারাও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানে সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে মানে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ আলোচনা করেছে। আলোচনায় তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তারা জাতিসংঘের স্থায়ী যে দেশগুলো রয়েছে তারাও একই মত দিয়েছে কিভাবে যুদ্ধ বন্ধ করতে হয়, আহ, বন্ধ করা উচিত। সেই ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া যায় সেই বিষয়ে তারা বিস্তারিত আলোচনাও করেছে গতকাল। যদিও মানে সম্পূর্ণ আলোচনার শেষটা আমরা এখনো জানতে পারিনি, যাতে জরুরি বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে। অলরেডি আশা করি আমরা ভালো দিকে যাবে যুদ্ধ বন্ধের। সারা বিশ্ব যেহেতু যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলছে, আশা করি যুদ্ধ বন্ধ হবে। হয়তো সেটা কখন কয়দিন লাগে সেটা হয়তো সময় বলে দিবে আর কি। তা আমি একটু, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, একটা বিষয় আমি একটু কথা বলতে চাই। অবশ্যই। আপনি যদিও সংবাদ বিশ্লেষণ আপনি যেটা বলেছেন করোনায় দুজন মারা গিয়েছে, এটা যেমন সত্যি। আর যেটা আমাদেরকে যেটা মানে মানে আমাদের জন্য খারাপ যে বিষয়, যেটা আপনি খেয়াল করছেন, গত একদিনে আহ ডেঙ্গুতে 5 জন রোগী মারা গিয়েছে। এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং একটা বিষয়। বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা, যদিও আমরা করোনা নিয়ে সরকার যদিও বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে, যে ডেঙ্গুর প্রতি সরকারি উদ্যোগে আমরা ওরকম তৎপরতা দেখতে পাইনি। যেখানে গতকাল একদিনই 5 জন মারা গিয়েছে। বিশ্লেষকরা আগেই বলছিল এবার ডেঙ্গুতে আমাদেরকে কাঁদাবে। সেই কাঁদানোর আমি মনে করি প্রথম পদক্ষেপ গতকালই আমরা দেখলাম 5 জন মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন হওয়া উচিত। আপনারা গণমাধ্যম বা টেলিভিশনের মাধ্যমে নিশ্চয়ই আপনারা সচেতনামূলক বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, বক্তব্য প্রচার করছেন। সে বিষয়ে সবার সাথে সাথে সরকারকেও আমি মনে করি এই বিষয়ে সচেতন হওয়া উচিত। জি, আপনার ধন্যবাদ। কাছে জিনিসটি আর একটু জানতে চাইতাম, যে সেটি হচ্ছে যে যে করোনা চোখ রাঙাচ্ছে, ডেঙ্গু কাঁদাচ্ছে, তো সচেতন হওয়ার এর কোনো বিকল্প নেই, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু এবার অতটা সচেতনতা দেখছি না যে ডেঙ্গুর ক্ষেত্রে। এবং এই ডেঙ্গু কিন্তু এবার বেশি সংক্রমণ হচ্ছে আমরা দেখছি বরিশাল অঞ্চলে। তো ওই অঞ্চলে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত সরকার নিয়েছে বলে আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা? বরিশাল অঞ্চলের মধ্যে আপনি যেটা আপনি সত্যি বলেছেন, ঝালকাঠি এলাকায় একটা বড় বেশিরভাগ বরিশাল অঞ্চলের 60% আক্রমণের আহ 60% আক্রমণ হচ্ছে ঝালকাঠিতে। সেখানে যেটা বিশ্লেষকরা যেটা দেখতে পেয়েছে, সেখানে আক্রমণ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওই যে পানি। আমরা যেটা বলছি, পানি কমপক্ষে 3 দিনের বেশি হলে যে কোনো পানি ফেলে দিতে হবে। ঈদের আগে বা তারও আগে আহ, পরপর কিছুদিন বৃষ্টি হওয়ার পরে যে পানিগুলো জমেছিল, সেগুলোর বিষয়ে আমরা হয়তো খানিক উদাসীন ছিলাম। সেই উদাসীনতা থেকেই হয়তোবা পানি জমে থাকা থেকে, যেভাবে আপনারা জানেন, মানে মশাবাহিত যে মশা, ডেঙ্গু মশা উৎপত্তি যেভাবে হয় সেভাবে উৎপত্তিটা খুব সহজে হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ বা সরকারের উদ্যোগ, সেটা তো আমি বলবো অবশ্যই ঘাবলিতে রয়েছে। যেখানে আহ সরকারি উদ্যোগেই মানে মশাবাহিত রোগ মানে নিরোধ করার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই ধরনের উদ্যোগ যথাসময়ে যথাযথভাবে নেওয়া হয়নি। সেটা অবশ্যই আপনি সেটাও বলতে পারেন জনপ্রতিনিধিদের ঘাটতি রয়েছে। সেটা যেমন সত্যি, জনপ্রতিনিধি ঘাটতি থাকা সত্ত্বেও সরকারদের নিশ্চয়ই কোনো বরাদ্দ থাকে, বা ডেঙ্গু প্রতিরোধে সরকার যে সারা দেশব্যাপী বা গত বছরের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা কেন বাস্তবায়ন হয়নি, সেটা একটা বিষয়। অনেকে যেটা বলছে না, আমরা প্রতি বছরই দেখি যে বর্ষাকাল এলেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবং তখনই দেখি যে সবার তোড়জোড়টা বাড়ে, কিন্তু এর আগে থেকে যে পরিকল্পনাগুলো নেওয়া দরকার বা পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা দেখি না। এটার কারণ কি? এটা এটা আমাদের গাফিলতি অবশ্য বলবো। সরকারের যে সংস্থাগুলো রয়েছে তাদের গাফিলতি অবশ্য। আমরা অনেকেই জানি না, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকার একটা পরিদপ্তর রয়েছে, শক্তিশালী পরিদপ্তর। সেই পরিদপ্তরে হয়তো
খোঁজ নিয়ে জানা যাবে তাদের কর্মকাণ্ড বা কি, তারা কি করছে বা তাদের উদ্যোগটা কি, এটা অনেকে আমাদের অজানা। মানে আমরা হয়তো গণমাধ্যম কর্মী হওয়া সত্ত্বেও তাদের কাণ্ড নিয়ে আমরা হতাশ বলে অর্থে তাদের কাজ করে তাদের কোনো নির্দিষ্ট কোনো কাজের মানে ফ্রেমওয়ার্ক নেই আমি বলবো আর কি। তার পাশাপাশি আপনি এটা হয়তো দেখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নেই বা মানে ইশরাক কেন্দ্রিক একটা অটল অবস্থানের জন্য সেখানেও কিন্তু মশার কোনো উদ্যোগ নিচ্ছে না, যদিও বলেছে দ্বিগুণ পরিমাণ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকার ওষুধ মানে রফিকুল ক্রয় ইসলাম করাতে রলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এশিয়ান সংবাদ বিশ্লেষণে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আমরা আজকের বেশিরভাগ পত্রিকায় যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক, এছাড়া ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে সেই সংবাদটি উঠে এসেছে, এবং করোনা এবং ডেঙ্গু চোখ রাঙাচ্ছে সেই বিষয়ে সব পত্রিকা বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করেছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।